হ্যালো এভরিওয়ান, বিএম ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা বাস্তব সংখ্যার উপরে যে আলোচনা করছি নবম শ্রেণী গণিত প্রকাশ বইটির, তার আজকে 3 নম্বর পর্ব। এবং এই পর্বে আমি অমূল্য সংখ্যা কাকে বলে সেটি সম্পর্কে জানব ও কষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। তাহলে চলো শুরু করা যাক। অমূল্য সংখ্যা কাকে বলে আমরা লিখি। অমূল্য সংখ্যাটি হলো মূল্য সংখ্যার ঠিক আলাদা। আমরা মূল্য সংখ্যার ক্ষেত্রে দেখেছিলাম যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 তাদের মূল্য সংখ্যা বলা হয়। অমূল্য সংখ্যার ক্ষেত্রে কী হবে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কি হচ্ছে, পি এবং কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা, পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0 এবং কিউর মান 0 হবে না। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা কিউ নট ইকুয়ালস টু 0, তাদের অমূলত সংখ্যা বলা হয়। তাহলে কিছুগুলো উদাহরণ দেওয়া যায় অমূল্য সংখ্যার। যেমন আমরা বলতে পারি, যে সকল সংখ্যাগুলি পূর্ণ বর্গ নয় তাদের যদি আমরা বর্গমূল বার করার চেষ্টা করি, অর্থাৎ রুট ওভার দিই, তাহলে সেগুলো অমূল্য সংখ্যা হবে। যেমন √2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ 2কে আমি কোনো সংখ্যার বর্গ আকারে লিখতে পারবো না। তাই তার যদি আমরা বর্গমূল করি অর্থাৎ রুট ওভার দিই, তাহলে সেটি একটি অমূল্য সংখ্যা আসবে। একই রকমভাবে √3 এটা অমূল্য সংখ্যা হবে। আবার যে সকল সংখ্যাগুলি পূর্ণ ঘন সংখ্যা নয় তাদের যদি ঘনমূল বার করার চেষ্টা করি, সেগুলোও কিন্তু অমূল্য সংখ্যা আসবে। যেমন √5, অর্থাৎ 5-এর যদি আমরা ঘনমূল বার করি তাহলে সেটিও অমূল্য সংখ্যা হবে। আবার যদি আমরা এরকমভাবে ক্রমশ পেতে থাকবো। এরপরে আমি এই ক্ষেত্রে একটা দশমিক বিন্দু সংখ্যা নিচ্ছি, যেগুলো হচ্ছে মনে করো 0.20, 2টো 2 তারপর 0, এরপর 3টি 2 দিলাম তারপর 0, এভাবে। তাহলে ক্রমশ সংখ্যাটি এরপর 4টি 2 তারপর 0, তারপর 5টি 2 তারপর 0, এভাবে চলতে থাকবে। অর্থাৎ সংখ্যাটি দশমিকের পর এক বা একাধিক সংখ্যা পুনরায় ঘুরে আসবে না, অর্থাৎ আমরা মাথায় আবৃত দশমিক দিতে পারবো না। তাহলে এগুলো হচ্ছে অমূল্য সংখ্যা। এরপর আমরা জানবো বাস্তব সংখ্যা কোনগুলো। অমূল্য সংখ্যার ইংরেজি টার্মটা হলো ইরেশনাল নাম্বার। অমূল্য সংখ্যাকে আমরা ইরেশনাল নাম্বার বলে থাকি। এরপর আমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। সকল মূল্য সংখ্যার দল ও অমূল্য সংখ্যার দল নিয়ে বাস্তব সংখ্যার দল তৈরি হয়, অর্থাৎ সমস্ত মূল্য সংখ্যা অমূল্য সংখ্যা নিয়ে বাস্তব সংখ্যা তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি, সকল মূলদ সংখ্যার দল ও অমূলদ সংখ্যার দল নিয়ে বাস্তব সংখ্যার দল তৈরি হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রতিটি বাস্তব সংখ্যাই হয় মূলদ সংখ্যা না হলে অমূলদ সংখ্যা। তাহলে আমরা এটা কীভাবে লিখতে পারি, আমরা এটা সহজে বোঝার জন্য লিখতে পারি, বাস্তব সংখ্যার দল ইকুয়ালস টু মূলদ সংখ্যার দল প্লাস অমূলদ সংখ্যার দল। ঠিক আছে। এবং এই বাস্তব সংখ্যার দলকে ইংরাজিতে বলা হয় রিয়েল নাম্বারস, এবং বাস্তব সংখ্যার দলকে আমরা
ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল আর দিয়ে চিহ্নিত করে থাকি, অর্থাৎ বাস্তব সংখ্যার দলকে আমরা লিখি ক্যাপিটাল আর দিয়ে। ঠিক আছে, এরপর আমরা একটি খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য সম্পর্কে জানব, যেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে লেখা যাক। এটি আমরা আগেই জেনেছি যে প্রতিটি মূলদ সংখ্যাকে আমরা বাস্তব সংখ্যায় স্থাপন করতে পারি। এরপর আমরা অমূল্য সংখ্যাগুলো স্থাপন করার ক্ষেত্রেও আমরা কিভাবে সেই সংখ্যাটাকে স্থাপন করতে পারবো, তার জন্য কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। পিথাগোরাসের উপপাদ্য, এই পদ্ধতি মূলত সমকোণী ত্রিভুজকে নিয়ে, অর্থাৎ সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি অতিভুজের স্কোয়ার সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে আমরা এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তাহলে আমরা ছবি এঁকে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রথমে মনে করে একটা যে কোনো সমকোণী ত্রিভুজ এবিসি নিলাম, যার হচ্ছে কোণ বিটা সমকোণ। এক্ষেত্রে কোণ এবিসি বা সংক্ষেপে কোণ বিও বলা হয়, যেটি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ। এবারে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত দিকে যে বাহুটি থাকে তাকে বলা হয় অতিভুজ, অর্থাৎ সর্ববৃহৎ বাহুটি। সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ বাহুটি হচ্ছে অতিভুজ। তাহলে এটিকে আমরা অতিভুজ বলি। এবং নিচে যে বাহুটি থাকে তাকে বলা হয় ভূমি, ভূমির সমান্তরাল, আর অপর বাহুটা বলা লম্ব। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এসি স্কোয়ার মানে অতিভুজের বর্গ ইকুয়ালস টু হবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, দেখো এইটার বর্গ এসি যে মান হবে তার যদি বর্গ করে যে আমি উত্তর পাবো, এবির বর্গ আর বিসি বাহুর বর্গ যোগফলটিও কিন্তু সেই সংখ্যাটি আসবে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? এইটি কিন্তু সূত্রটি অমূল্য সংখ্যারেখায় স্থাপন করার সময় খুবই কাজে লাগবে। তাহলে এটি অবশ্যই মনে রাখবে। এরপর আমরা কষে দেখি অঙ্কগুলো শুরু করব। কষে দেখি 1.2। আমাদের কষে দেখি অঙ্কগুলো রয়েছে, দেখে নাও। অঙ্কগুলোতে আছে 1.2 কষে দেখিতে নিচের বক্তব্যের কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। অর্থাৎ নিচে কিছুগুলি বক্তব্য দেওয়া আছে, তার মধ্যে কোনটি সত্য হবে আবার কোনটি মিথ্যা। আমাদের দেখতে হবে কোনগুলি সত্য হয় এবং কোনগুলি মিথ্যা। তাহলে প্রথমটা দেখো রয়েছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে বলা আছে দুটি মূলদ সংখ্যা সর্বদা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। বক্তব্যটি সত্যি, কারণ যে কোনো দুটি মূলদ সংখ্যা যদি নাও তাহলে দেখবে যে ওদের যোগফলটি মূলদ সংখ্যা হবে। এগুলো আমরা করে দেখিয়েছি। তো চলো, এটা হবে আমার সত্যি আছে, ট্রু। দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটি কিন্তু ঠিক নেই। কারণ আমরা যে কোনো দুটি অমূলদ সংখ্যা নিয়ে তার যদি যোগ করি তাহলে সেটি মূলদ সংখ্যা হতে পারে। তাহলে আমরা বলতে পারবো না যে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা। কারণ দেখো, উদাহরণ সাহায্যে বিষয়টি বোঝানো যাক। তাহলে দেখো 2 অঙ্কটা কষে দেখি 1-2। প্রথমের স্টেটমেন্টটা যেটা ছিল সেটা ছিল ট্রু, 2 স্টেটমেন্টটা হবে আমাদের ফলস। কারণ আমরা যে কোনো দুটো অমূলদ সংখ্যা নিলাম,
ওদের যোগফল কিন্তু মূলদও হতে পারে, আবার অমূলদ যে কোনো হতে পারে, দুটির মধ্যে যে কোনো হতে পারে। সবসময় যে অমূলদ সংখ্যা হবে তার কোনো গ্যারেন্টি নেই। তাহলে মনে করো একটা অমূলদ সংখ্যা নিলাম √5, এটা অমূলদ সংখ্যা। আরেকটা অমূলদ সংখ্যা নিলাম মনে করো -√5। এই দুটো সংখ্যা যদি আমরা যোগ করি অমূলদ সংখ্যা, তাহলে দেখো এর অ্যান্সার কী আসবে। দেখো প্লাস মাইনাসে কী চিহ্ন হয়? মাইনাস চিহ্ন হয়। তাহলে √5 থেকে যদি আমরা √5 বিয়োগ করি তাহলে অ্যান্সার হবে 0। এটি কিন্তু মূলদ সংখ্যা আমরা দেখেছি, কারণ শূন্যকে আমরা হরে 1 আকারে এরকমভাবেও লিখতে পারি। যাই হোক, তাহলে এটি একটি মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম কি, যে দুটি অমূলদ সংখ্যা সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটি একটি মিথ্যা, বিবৃতিটি মিথ্যা। তাহলে আমরা এটা ফলস হবে। ঠিক আছে, এরপর দেখো 3-এরটাতে, দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটিও সত্য, কারণ যে কোনো দুটি মূলদ সংখ্যা নাও গুণ করো দেখবে সেটিও একটি মূলদ সংখ্যা হবে। পরের দিকে আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এটি কিন্তু সত্যি নয়, কারণ দুটি অমূলদ সংখ্যার গুণফল যে সবসময় মূলদ হবে বা অম্লদ হবে তা নয়। তাহলে এক্ষেত্রে দুটি অমূলদ সংখ্যার গুণফল কখনো অম্লিতও হতে পারে, যে সবসময় মূলদ হবে এমন কোনো ব্যাপার নেই। তাহলে এটি হবে ফলস। তাহলে উদাহরণ সাহায্যে বিষয়টি বোঝানো যাক। তাহলে 3-এর উত্তরটি কিন্তু ফলস হলো। এক্ষেত্রে ছিল বক্তব্যটি যে দুটি অম্লদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা দুটি অম্লদ সংখ্যা নেব, দেখব যে ওদের গুণফল কিন্তু অম্লদই থাকছে। তাহলে মনে করো √2 নিলাম একটি অম্লদ সংখ্যা, √3, এদের যদি গুণ করি তাহলে কী হবে, গুণফলটা হবে √6। তাহলে √2 √3 যেটা গুণফল পেলাম আমরা √6, এটি কিন্তু অমূলদ সংখ্যায় রয়ে গেল। অর্থাৎ এক্ষেত্রে দুটি অমূলদ সংখ্যার গুণফল আমরা অমূলদ সংখ্যা পেলাম। তাহলে এখানে যে দেওয়া ছিল বক্তব্যটি দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, সেটি কিন্তু সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে আমার বক্তব্যটি ফলস। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, অবশ্যই প্রতিটি মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা, তাহলে এটা ট্রু। কারণ আমরা যে কোনো মূলদ সংখ্যা নেই সেটি কিন্তু বাস্তব সংখ্যা হবে, কারণ সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যার দল নিয়ে বাস্তব সংখ্যার দলটি তৈরি হয়েছে। তাহলে প্রতিটি মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা হবে। পরেরটি দেখো আছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটি কিন্তু সত্যি নয়, কারণ প্রতিটি বাস্তব সংখ্যা হয় মূলদ না হয় অমূলদ। এক্ষেত্রে বলা আছে শুধুমাত্র অমূলদ সংখ্যা, তাহলে এটি কী হবে, ফলস হবে। যেমন আমি উদাহরণ সাহায্যে বিষয়টি বলতে পারি। সরি, এখানে একটু নাম্বারিংটা ভুল আছে, এটা 4-এরটা বটে, 4-এরটা ফলস হয়েছে, আর এখানে 3-এর উত্তরটা ট্রু ছিল, কারণ এক্ষেত্রে ছিল দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা, যেটি ট্রু ছিল। যাই হোক, তাহলে এরপর দেখো 5-এর অঙ্কটাতে কি আমরা পেলাম, ছিল যে প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, অবশ্যই ট্রু। আর 6-টা ছিল দেখো প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, এটি কিন্তু ফলস, কারণ দেখো এখানে হচ্ছে 2-3 একটি বাস্তব সংখ্যা অবশ্যই, এবং এটি একটি মূলদ সংখ্যা। তাহলে যে স্টেটমেন্টটা ছিল বক্তব্যটি যে প্রতিটি বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা, সেটি সম্ভব নয়, তাই এটি 6-এর বক্তব্যটি মিথ্যা। এরপর দেখো আছে 2-এর অঙ্কটা রয়েছে, অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। তাহলে আমরা অমূলদ সংখ্যার ডেফিনেশনটা দিতে হবে এবং 4টি অমূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে আমরা ডেফিনেশনটা একবার লিখেছিলাম, তা আরেকবার লিখে দিচ্ছি। দেখো অমূলদ সংখ্যা যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না
যায় না যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু 0। তাহলে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলিই হচ্ছে অমূলত সংখ্যা। উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি যে কোনো 4টি অমূলত সংখ্যা। তাদের অমূলত সংখ্যা বলে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলত সংখ্যা বলে। 4টি অমূলত সংখ্যা লিখি আমরা। অসংখ্য অমূলত সংখ্যা রয়েছে, তার মধ্যে আমরা 4টি অমূলত সংখ্যা হলো √2 হবে, √3 হবে, √5 হবে, √6 হবে। তাহলে 4টি আমরা মূল সংখ্যা লিখে দিলাম। এরপর দেখো 3-এর অঙ্কগুলো রয়েছে। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা ও কোনটি অমূলত সংখ্যা লিখি। তাহলে নিচে অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোনগুলি মূলত হবে কোনগুলি অমূলত হবে তার আমাদের লিখতে হবে। প্রথমে দেখো 3-এর অঙ্কটাতে রয়েছে √9। তাহলে আমরা জানি যে 9 হচ্ছে 3-এর বর্গ। তাহলে √9, 9টা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা, √9-এর মান হবে 3। তাহলে 3 একটি মূলত সংখ্যা। করা যাক। √9, দেখো 9কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে পাবো 3 × 9। তাহলে 9 জায়গায় আমি লিখতে পারি 3 × 3 সমান দেখো হবে 3-এর বর্গ লিখতে পারি। তাহলে 3-এর বর্গ তার যদি বর্গমূল করি তাহলে অ্যান্সার হবে 3। 3 একটি কিন্তু মূলত সংখ্যা। তাহলে √9 এটি মূলত সংখ্যা হবে। এরপর দেখো 2-এর অঙ্কটাতে কী আছে। 2-এর অঙ্কটাতে ছিল √225। 225-এর বর্গমূল কী হবে। 225কে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে প্রথমে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 × 7 = 21, পড়ে থাকলে 1, 15 হলো, 3 × 5 = 15, আবার 3 দিয়ে ভাগ যাবে, 3 × 25 = 75, আবার 5 দিয়ে যাবে, 5 × 5 = 25। তাহলে 225-এর জায়গায় লিখতে পারি আমরা মৌলিক উৎপাদক গুণফল আকারে 3 × 3 × 5 × 5। সমান এটাকে আমরা লিখতে পারি 3²। এই দুটো 3 মিলে হলো 3², এই দুটো 5 মিলে আমরা 5² লিখতে পারি। এরপর যখন আমরা বর্গমূল করে দেবো তখন একটা 3 বেরোবে, একটা 5 বেরোবে, অর্থাৎ বর্গগুলো হেঁটে যাবে যখন চলে যাবে যখন আমরা বর্গমূল করব। তাহলে 3 আর 5 গুণ করি, 3 × 5 = 15, এটিও একটি মূলত সংখ্যা। অর্থাৎ আমরা সংক্ষেপে বলতে পারি যে সকল পূর্ণবর্গ সংখ্যার যদি বর্গমূল দেওয়া থাকে সেগুলো কিন্তু মূলত সংখ্যায় আসবে, কারণ বর্গমূল করলে আমি একটা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এই ক্ষেত্রেও আমাদের 2-এর অঙ্কটাতে মূলত সংখ্যা বেরোলো। এরপর দেখো 3-এর অঙ্কটাতে কী আছে। দেখো 3-এর অঙ্কটাতে রয়েছে √7, √7। 3-এর অঙ্কটাতে আমরা লিখলাম √7। 7কে কিন্তু আমরা উৎপাদকে ভাঙতে পারবো না মৌলিক উৎপাদকে, কারণ 7 নিজেই একটি মৌলিক সংখ্যা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি √7 একটি কী হবে, অমূলত সংখ্যা হবে, কারণ 7 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নেই। তাহলে আমরা বর্গমূল যদি করি তাহলে সেটা একটা অমূলত সংখ্যা পাবো। এরপর আছে দেখো 4-এর অঙ্কটা থেকে √50। তাহলে √50 আমরা দেখি কি হয়। তাহলে প্রথমে আমরা 50-এর মৌলিক উৎপাদক লিখি, 2 দিয়ে ভাগ করলে 25, আবার 5 দিয়ে ভাগ করলে তারপর 5 × 5 = 25। তাহলে আমরা 50কে লিখতে পারি 2 × 5 × 5 সমান লিখতে পারি 2 × 5-এর বর্গ আকারে। তাহলে এবার যদি আমি বর্গমূলটা করে দিই তাহলে 5² যেহেতু 5-এর মাথায় 2 রয়েছে তাহলে একটি 5, বর্গমূল 5 সামনে চলে আসবে, কিন্তু 2-এর কোনো 2টা বর্গমূল চিহ্নের মধ্যে থেকে যাবে। তাহলে 5√2, এটি কিন্তু একটি অমূলত সংখ্যা।
এরপর দেখো 5-এর অঙ্কটাতে আছে √100। দেখো 5-এর অঙ্কটাতে আছে √100, তাহলে লেখা যাক। এক্ষেত্রে আমরা 100কে প্রথমে মৌলিক উৎপাদকে ভেঙে নিই। 2 দিয়ে ভাগ যাবে 50 হবে, আবার 2 দিয়ে ভাগ যাবে 25 হবে, এরপর 5 দিয়ে যাবে। তাহলে √100 জায়গায় আমরা লিখতে পারি 2 × 2 × 5 × 5 মৌলিক উৎপাদকের গুণফল আকারে। এরপরও লিখতে পারি 2² × 5²। তো বর্গমূলটা করে দিলে একটা 2 বেরোবে, একটা 5 বেরোবে, 2 × 5 = 10। এটি কিন্তু একটা 2 আর একটা 5 বেরোবে, 2 × 5 = 10। এটি কিন্তু একটি মূলদ সংখ্যা। এরপর আছে -√81। দেখো 6 অঙ্কটা আছে -√81। কে উৎপাদক বিশ্লেষণ করি। 3 দিয়ে ভাগ যাবে প্রথমে, 3 × 2 = 6, পড়ে থাকলে 2, 21 হলো, 3 × 7 = 21, আবার 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে। তাহলে লিখতে পারি, দেখো 4টে 3-এর গুণফল আকার লিখতে পারি 81কে। 3 × 3 × 3 × 3। এই দুটো 3 নিয়ে 3², আবার এই দুটো 3 নিয়ে 3²। এরপর যদি বর্গমূলটা করে দিই তাহলে একটা 3 বেরোবে, আর এইখান থেকে আরেকটা 3 বেরোবে। তাহলে দেখো বর্গমূল করার পর এখানে এই দুটো 3 থেকে একটা 3 বেরোলো, এই দুটো 3 থেকে একটা 3 বেরোবে, তাহলে -9। এটি কিন্তু একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, এরপর দেখো 7-এর অঙ্কটাতে আছে √42। তাহলে 42কে আগে মৌলিক উৎপাদক ভেঙে নিই। 2 দিয়ে ভাগ যাবে 21 হবে, এরপর 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, 3 × 7 = 21। তাহলে 42 জায়গায় লিখতে পারি 2 × 3 × 7। দেখো এটাকে আমি আর বর্গমূল করলে কোনো সংখ্যায় আর বেরোবে না, কারণ এক্ষেত্রে কারো মাথায় দেখো 2 নেই। তাহলে √42 একটি কী হবে? অমূলদ সংখ্যা হবে। মানে কোনো সংখ্যারই মাথায় দেখো মৌলিক উৎপাদকের মাথায় কিন্তু 2 নেই। তাহলে বর্গমূল করলে বর্গমূলের সামনে কেউ আসবে না, কোনো পূর্ণ সংখ্যা কিন্তু সামনে আসবে না। তাহলে √42 কী হবে? একটি অমূলদ সংখ্যা। এরপর আছে দেখো √29, এবং হচ্ছে শেষের অঙ্কটা রয়েছে -√1000, 1000। তাহলে প্রথমটা দেখো 8-এরটা করি। √29 আমরা জানি 29 একটি মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, 29 একটি মৌলিক সংখ্যা। তাহলে এর উৎপাদক ভাঙা সম্ভব নয়। তাহলে √29 কী হবে? একটি, কিন্তু এটি পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটি অবশ্যই অমূলদ সংখ্যা হবে। তাহলে √29 একটি অমূলদ সংখ্যা। লাস্ট যেটা একটা অঙ্ক ছিল -√1000। তাহলে 1000কে যদি আমার মৌলিক উৎপাদকে ভেঙে নিই তাহলে দেখি কী পাই। 1000 প্রথমে 2 দিয়ে ভাগ যাবে, 500 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 250 হবে, আবার 2 দিয়ে ভাগ করলে 125। এরপর কিন্তু আর 2 দিয়ে যাবে না, 3 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে। 5 × 10 পড়ে থাকলে 2, 25 হলো, 5 × 5 = 25, আবার 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 1000-এর জায়গায় এই মৌলিক উৎপাদকের গুণফল আকার লিখতে পারি 3টে 2 আছে আর 3টে 5 আছে। তাহলে এই দুটো 2 নিয়ে 2², কিন্তু একটা 2 পড়ে থাকবে, আবার এই দুটো 5 নিয়ে 5², একটা 5 পড়ে থাকবে। তাহলে যখন বর্গমূল করব তখন এই একটা 2 সামনে বর্গমূল চিহ্ন বাইরে চলে আসবে, একটা 2, একটা 5। তাহলে মোট গুণফল হবে 2 × 5 = 10, আর বর্গের মধ্যে 2 আর 5 এর গুণফলটা থেকে যাবে √10। তাহলে এটা একটা কী পেলাম? অমূলদ সংখ্যা। কারণ দেখো এক্ষেত্রে √10 হচ্ছে একটি অমূলদ সংখ্যা, তার সঙ্গে 10 পূর্ণ সংখ্যার -10 পূর্ণ সংখ্যাটি গুণ আছে, তাহলে এক্ষেত্রে এই গুণফলটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কগুলো 3-এর অঙ্কগুলো সমস্ত হয়ে গেল। এরপর আমাদের সংখ্যা রাখাই
স্থাপন করতে হবে কিছু সংখ্যা, সেগুলো আমরা করব। চলো এরপর আমরা 4-এর অঙ্কগুলো শুরু করা যাক। দেখো 4-এর অঙ্কটা রয়েছে সংখ্যা রাখায় √5 স্থাপন করি, অর্থাৎ সংখ্যা রাখায় আমাকে √5 অমূলত সংখ্যাটাকে স্থাপন করতে হবে। তাহলে 4 অঙ্কটা করতে গেলে আমাদের একটা যে কোনো সংখ্যা রেখা টানতে হবে। তাহলে মনে করো একটা সংখ্যা রেখা টানলাম, স্কেলের সাহায্যে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম। তাহলে দেখো টানলাম, এক্ষেত্রে মনে করি 5-এর দাগে আমরা মূলবিন্দুও নিলাম, স্কেলে যে 5 দাগ রয়েছে। তো 1 সেন্টিমিটার এককে দূরত্বকে যদি আমরা একক ধরি, তাহলে এখানে দেখো 6-এ পাবো +1, 7-এ পাবো +2, 8-এর দাগে +3, 9 যে এখানে দাগ রয়েছে এখানে +4, 10-এ +5, এইভাবে ক্রমশ চলতে থাকবে। এবং শূন্যের বাঁ দিকে 4-এর দাগে আমি পাবো -1, আবার এখান থেকে 1 সেন্টিমিটার দূরে পাবো -2, ক্রমশ এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে পাবো 0, +1, +2, +3, 4, 5, বাঁ দিকে -1। আমরা জানি প্লাস হওয়ার ক্ষেত্রে পূর্ণ যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো রয়েছে তাদের চিহ্ন নাও দিতে পারি, কিন্তু মাইনাস হলে অবশ্যই চিহ্ন দিতে হবে, -1, -2, এভাবে ক্রমশ। তাহলে প্রথমে আমরা √5 যে আমরা স্থাপন করবো, তাই √5টা দেখো আমরা কীভাবে লিখতে পারি। √5কে আমরা লিখতে পারি √2² + 1²। আমরা একটা সমকোণী ত্রিভুজ যদি আঁকতে পারি যার ভূমি হচ্ছে 2 একক এবং হচ্ছে লম্ব মনে করো 1 একক, তাহলে যে আমরা অতিভুজ পাবো তার মান হবে √5 একক। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে এটি পেলাম। এটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কোয়ার সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা একটা প্রথমত সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করব। তাহলে 0 থেকে মনে করো 2 একক দূরে আমরা এই বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকবো, চাঁদার সাহায্যে খুব সহজেই লম্বটি আঁকা যাবে। তাহলে মনে করো চাঁদাটি এখানে রাখতে হবে, যাতে করে এই চাঁদার যে দাগ রয়েছে 180 ডিগ্রি দাগটা এবং এই 90 ডিগ্রি যেখানে মিলেছে সেই বিন্দুর সঙ্গে এই বিন্দু 2 একক দূরে এই বিন্দুতে বসাবো এবং এদিক থেকে আমরা বেড়ে বেড়ে যাব, কারণ এই স্কেলের যে 180 ডিগ্রি দাগটা রয়েছে তার সঙ্গে আমার সংখ্যা রেখার দাগটা মিলাতে হবে। এবারে এবারে ক্রমশ বেড়ে বেড়ে মনে করো এখানে দেখো 90 আছে, তাহলে ওখানে একটা বিন্দু দেবো এবং এই লাইনটি আমরা টেনে দেবো। তাহলে আমরা এই 90 ডিগ্রি কোণটা পেয়ে যাবো, এই বিন্দুতে পেয়ে যাব। তাহলে আমরা এক্ষেত্রে এই বিন্দুতে লম্ব আঁকলাম। এক্ষেত্রে দেখো এর মান হচ্ছে 2 একক ওয়ে। এরপর আমরা যে লম্বটি আঁকলাম সেখান থেকে আমরা 1 একক কেটে নেব, 1 একক দৈর্ঘ্য। তাহলে আমরা আবার দেখো এখানে একের দাগে মিলালাম, আবার এইখানে দেখো বিন্দুটি দিলে নিলাম, মনে করো এই বিন্দুটি হচ্ছে বি। এরপর আমরা ওবি স্কেলের সাহায্যে যোগ করে দেব। তাহলে যে দেখতে পাচ্ছি ওবি একটা সমকোণী ত্রিভুজ, যার এটা হচ্ছে এই বিন্দুতে আছে 90 ডিগ্রি কোণটি। তাহলে এরপর তাহলে ওবির মান হবে √5 একক, কারণ দেখো এই ক্ষেত্রে দেখো এটা আমরা 2 একক হচ্ছে এবং আমরা উপর দিকে এবিটা নিয়েছি 1 একক। তাহলে এর মান হবে পিথাগোরাসের সাহায্যে পাবো অতিভুজের মান হবে √5 একক, কারণ √2² + 1² করলে হয় √5। তাহলে এটা আমার হচ্ছে √5 একক। এরপর এই বি বিন্দুটাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। ওবির মাপটা নিয়ে আমরা যদি একটু কম্পাসের সাহায্যে খুব সহজেই
√5টাকে সংখ্যা রেখে স্থাপন করতে পারো। এক্ষেত্রে মনে করো এখানে আমি ও বিন্দুতে কাঁটা নিলাম এবং পেন্সিলটি বি বিন্দুতে নেব, যাতে করে বি বিন্দুতে নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, যাতে করে সেটি সংখ্যা রেখাকে কোনো জায়গায় ছেদ করে। পেন্সিলে যত সূক্ষ্ম হয় তত ভালো। তাহলে আমরা দেখো এক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে ছেদ করেছে বৃত্তচাপটি। তাহলে এর মানও হবে, ও থেকে বিন্দুর নাম দিলাম মনে করো পি, তাহলে ওপি দৈর্ঘ্যটা হবে ওবির সঙ্গে সমান। কারণ দেখো এটিও একটু ব্যাসার্ধ ওবিটাও, আবার ওপিটাও ওই বৃত্তচাপটির একটি ব্যাসার্ধ হবে, তার মান সমান হবে। তাহলে আমরা পেয়ে গেলাম পিবি সমান হচ্ছে ওপি সমান লিখতে পারি আমরা, দেখো আমরা এক্ষেত্রে লিখতে পারি, প্রথমে আমি লিখলাম ওবি সমান ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার √/, ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এবারে ও এর মান হচ্ছে 2 একক, এত একক হবে, আর এবির মান আছে 1 একক। চার প্লাস 1 সমান হচ্ছে √5 একক। তাহলে ওবির মান আমরা পেয়েছিলাম √5 একক। দেখো এই ক্ষেত্রে ওবির মান বেরিয়েছিলাম আমাদের √5 একক, এই দৈর্ঘ্যটা ওবির দৈর্ঘ্যটা। এরপর আমরা ওবি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, যেটি সংখ্যা রেখাকে পি বিন্দু থেকে ছেদ করলো। তাহলে ওপির মান হবে √5 একক। তাহলে সংখ্যা রেখায় আমরা সহজে দেখো √5 সংখ্যাটিকে স্থাপন করতে পারলাম। তাহলে আমরা লিখতে পারি সংখ্যা রেখায় √5 সংখ্যাটিকে স্থাপন করে পি বিন্দুটি পেলাম। এরপর দেখো পরের অঙ্কটাতে রয়েছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। 5-এর অঙ্কটাতে রয়েছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। তাহলে আমরা 5-এর অঙ্কটা করব। দেখো 5-এর অঙ্কটা প্রথমত আমরা √3 সমান লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। √2 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা যদি সমকোণী ত্রিভুজে টাঁকতে পারি, যার হচ্ছে ভূমি মনে করে √2 একক আর লম্ব হচ্ছে 1 একক, তাহলে আমরা যে অতিভুজটি পাবো তার দৈর্ঘ্য হবে √3 একক। এরপর সংখ্যা রেখায় কিন্তু আমরা সরাসরি √2 মান বার করতে পারবো না। তাহলে √2 মান বার করতে গেলে দেখো আমরা কীভাবে করতে পারি, √2 সমান আবার লিখতে পারি √1² প্লাস 1²। অর্থাৎ এক্ষেত্রে আমরা ভূমি নেব 1 একক এবং লম্বটাও নেব 1 একক। তাহলে যে একটা সমকোণী ত্রিভুজ পাবো, সেক্ষেত্রে তার অতিভুজের মান হবে √2 একক। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে √2 আগে মান বার করে নেব অতিভুজটি, তারপর ওই অতিভুজের উপর আবার একটি লম্ব টানব, যার দৈর্ঘ্য নেব 1 একক লম্বটির। তাহলে তারপর যে আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ পাবো সেটি হবে √3 মান। তাহলে সরাসরি কিন্তু √3 মান আমরা আগের অঙ্কটার মতো করতে পারবো না, এক্ষেত্রে একটু আলাদা করতে হবে। তাহলে দেখো প্রথমে যে কোনো একটি সংখ্যা রেখা টানলাম, প্রথমে আমরা √2 বার করব, তারপর আবার ওর উপর 1 একক লম্ব টানবো, এবং তাহলে যে সমকোণী ত্রিভুজ পাবো তার অতিভুজের √3 একক হবে, এবং সেটি সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। প্রথমে দেখো যে কোনো একটি সংখ্যা রেখা টানলাম, মনে করো 4-এর দাগে, কারণ এখানে ও নিলাম মূলবিন্দু। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য যদি আমি 1 একক ধরি, তাহলে 5-এর দাগে আমি 1 পাবো, 6-এর দাগে 2, 7-এ 3, 8-এ 4, এভাবে ক্রমশ 9-এ 5 ক্রমশ দেখবে। এবং ও থেকে 1 সেন্টিমিটার বাঁ দিকে পাবো -1, আবার 1 সেন্টিমিটার সেখান থেকে বাঁ দিকে দূরে গেলে পাবো -2, এভাবে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমি 0 ও বিন্দুতে নিলাম 0 মূলবিন্দু, 1, 2, 3, 4, 5 এভাবে।
ডান দিকে -1 -2। তাহলে আমরা যদি প্রথমে √2 বার করি মান, তাহলে দেখো প্রথমে আমি মনে করো ও থেকে 1 সেন্টিমিটার দূরে বা 1 একক দূরে এই বিন্দুটি নিলাম। এক্ষেত্রে এক বিন্দু থেকে আমি বিন্দুটিতে এই বিন্দু নিলাম। এরপর আমরা এই বিন্দুতে একটি লম্ব আঁকবো চাঁদার সাহায্য নিয়ে। তাহলে দেখো চাঁদাটি বসালাম এবং এর একের দাগের সঙ্গে ওই বিন্দুটি মিলাম এক বিন্দুর সঙ্গে, এবং বাঁ দিকে সরাকাটির সঙ্গে এই দেখো এই বাঁ দিকে যে সরাকাটি রয়েছে তার সঙ্গে এই চাঁদার দাগ 180 ডিগ্রি দাগটা মিলালাম, 0 অথবা 180। এরপর আমরা 90 যেখানে রয়েছে সেখানে একটা বিন্দু দিলাম। এরপর আমরা এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটি যোগ করে দেবো, তাহলেই আমরা 90 ডিগ্রি আঁকা হয়ে যাবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তাহলে আঁকাগুলো তত নিখুঁত হবে। আমরা লম্ব পেয়ে গেলাম এই বিন্দুতে একটি। এরপর আমরা এই লম্বটা থেকে একক দৈর্ঘ্য কেটে নেব। তাহলে দেখো একের দাগের সঙ্গে নিলাম এখানে, তাহলে 0 দাগে আমরা 1 একক পাবো। এখানে দেখো 0তে আমরা একটা বিন্দু নিলাম, তাহলে এটার দৈর্ঘ্য হলো 1 একক। এরপর আমরা মনে করি এটার নাম দিলে বি বিন্দু এবং ও বি বিন্দু যোগ করব। তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেলাম ও এ বি, যার ওবির দৈর্ঘ্য হবে √2 একক। কারণ দেখো এক্ষেত্রে আমরা ওবির মান পাবো এই √2 একক, কারণ দেখো এক্ষেত্রে ভূমি আছে 1 একক, ভূমিটা হচ্ছে 1 একক, আবার এটা হচ্ছে 1 একক, এটা 1 একক, এটা তাহলে এর মান হবে √2। কিন্তু আমাদের সংখ্যার আগে √3 স্থাপন করতে হবে। তাহলে আমরা দেখো এক্ষেত্রে √3 স্থাপন করতে গেলে ভূমিটা √2 নেবো, আবার তাহলে লম্বটা একক। তাহলে আমরা এবারে বি বিন্দুতে একটু লম্ব আঁকতে হবে। চলো বি বিন্দু লম্ব আঁকা যাক চাঁদার সাহায্য নিয়ে। প্রথমে দেখো এভাবে বি বিন্দুর সঙ্গে চাঁদার যে 0 ডিগ্রি 90 ডিগ্রির যে লাইন দুটো রয়েছে সেই বিন্দুটা মিলালাম, বাঁ দিকে লাইনটি মিলালাম ওই সঙ্গে। তাহলে এই দিক থেকে বেড়ে বেড়ে ক্রমশ এখানে দেখো 90 আছে, 90 বিন্দু আগে। এদিকে দেখো তাহলে এখানে মিলালাম, এক্ষেত্রে দেখো বি বিন্দুতে মিলালাম ওই 0 90 ডিগ্রির যে বিন্দুটি রয়েছে ছেদের, সেখানে বি বিন্দুটি মিলালাম এবং বাঁ দিকে সরাকার সঙ্গে ওই ওবি সরাকারটা মিলালাম। এবং তাহলে 9 যে 90 ডিগ্রি মানটা রয়েছে সেখানে একটা বিন্দু দিলাম। এরপর এটি যোগ করলে আমরা বিন্দুতে লম্ব আঁকা হয়ে যাবে। দেখো বি বিন্দুর সঙ্গে এই বিন্দুটি যোগ করলে আমরা লম্ব পেয়ে যাব। এরপর আমরা এই বি বিন্দুর উপর যে লম্ব আঁকলাম সেখান থেকে আমরা 1 সেন্টিমিটার নিয়ে সি বিন্দুটি পেয়ে যাব। তাহলে দেখো একের দাগের সঙ্গে মিলালাম এবং তাহলে এই 0 দাগে আমার 1 সেন্টিমিটার হবে। এরপর যে আমরা এই বিন্দুটির নাম দিলাম মনে করো সি। তাহলে ওসির মান কত হবে? ওসির মান হবে √3, কারণ দেখো এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1, ওবি হচ্ছে √2, এটা হচ্ছে 1। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটি পেলাম ওবিসি, তার ওসি অতিভুজের দৈর্ঘ্য হবে √3। দেখো এই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপর সাহায্যে পাই √3 সমান হচ্ছে √2² প্লাস 1² এরপর যদি আমি সংখ্যাটাকে স্থাপন করতে হয় তাহলে দেখো কীভাবে করবে। এখানে দেখো কাঁটাটা ও বিন্দুতে রাখলাম, পেন্সিলটা সি বিন্দুতে রাখলাম, দিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব যেটি সরলরেখাকে যেন ছেদ করে, সংখ্যার আকারটিকে যেন ছেদ করে। দেখো প্রথমে এরকম টানলাম, দেখো এই সংখ্যার আকারটি ছেদ করলো 2 এর কিছুটা আগে। তাহলে এই বিন্দুটির নাম দিলাম মনে করো পি। তাহলে আমরা বলতে পারি সংখ্যা রেখায় √3 অম্লদ সংখ্যাটিকে স্থাপন করে পি বিন্দুটি পেলাম। তাহলে লিখে দিই এটা। সংখ্যা রেখায় √3 স্থাপন করে পি বিন্দুটি পেলাম। তাহলে এরকমভাবে তোমরা খুব সহজেই যে কোনো অম্লদ সংখ্যা রেখায় স্থাপন করতে পারেন।